স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির কিলারকে ধরবার জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন দ্যাট ভেরি ডে। জি, তো যেইটা ওনার সবচেয়ে শেষে করার কথা সেটা উনি সবচেয়ে প্রথমে করে দিচ্ছেন। মানে দায়িত্ব নেবেন না, এটা হচ্ছে মূল ব্যাপারটা। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেবেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে যেই ফোর্সেসগুলো কাজ করে তারা কেউ দায়িত্ব নেবে না, এবং পুলিশ তাদেরকে এই যে নিষ্ক্রিয় শুনছি আমরা শুরু থেকে 5ই অগস্টের পর থেকে আমরা শুনছি পুলিশের স্ট্রেংথ, মরাল স্ট্রেংথ ভেঙে গেছে। এই মরাল স্ট্রেংথ বুস্ট আপ করার জন্য কাপড়ের রং পাল্টায় গেল, পুলিশের ড্রেস পাল্টায় গেল, কিন্তু আপনি আসল জায়গায় হাত না দিয়ে আপনি যদি কাপড়ের রং পাল্টান, আপনি যদি তার জুতা মডেল চেঞ্জ করেন, আপনি যদি তার পোশাক, এটা তো কিছু যায় আসে না। আর দেখেন এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ফেইলিয়ার, তার আরেকটা বিরাট ফেইলিয়ার হচ্ছে 5 অগস্ট পর্যন্ত কিন্তু অস্ত্র লুট হয়েছে, থানাগুলো থেকে প্রচুর অস্ত্র লুট হয়েছে। কতগুলো অস্ত্র জমা পড়েছে এবং কতগুলো এখনো জমা পড়ে নাই। সো এই অস্ত্রগুলো কারা ব্যবহার করছে, কোথায় ব্যবহার করছে? ওসমান হাদির খুনি হিসেবে যেই ছেলেটিকে সন্দেহ করা হচ্ছে বা সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, যার ছবি আমরা ফেসবুকে দেখেছি, সেই ছেলেটি কি করে নভেম্বর মাসে 3টা বা 2টা অস্ত্র সহ সে মামলার হয়ে কারাগারে গেল, 1 মাসের মধ্যে সে জামিন পায় কি করে? আমি তো সুপ্রিম কোর্টে রেগুলার প্র্যাকটিস করি, ন্যায্য মামলায় জামিন দেয়া হলেও অনেক সময় আজকাল বেঞ্চ ভেঙে দেয়া হয়। আমাকে বলতে হচ্ছে এ কারণেই যে কোর্টগুলো আতঙ্কে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা রিলিফ দিতে ভয় পায়। আবার জামিনের প্রসঙ্গ যখন এলো সেখানে তো আবার জামিন যে আইনজীবী করালেন সেখানে তো আবার বিএনপির নাম আসছে, যে সেই আইনজীবী হচ্ছে বিএনপিপন্থী আইনজীবী। তাহলে কি তার মাধ্যমে কি সঠিক তথ্য পাওয়া সম্ভব যে কেন তাকে জামিন দেওয়া হলো বা কার প্রভাবে দেওয়া হলো? এখন তাহলে তো আরো বিনীত ভাই বলতে হয়, একটা সময় আমরা দেখতাম যে আওয়ামী লীগের আইনজীবীরা গেলেই জজ সাহেবরা ভয়ে হোক ভালোবেসে হোক যে করে হোক চোখ বন্ধ করে জামিনটা দিয়ে দিতেন। এখন প্রেক্ষাপট পরিবর্তনের পর কি জামাত বিএনপির লয়াররা আবদার করলে সেটা শোনা হয়? এই প্রশ্ন আমি রাখি। কারণ আমার মতন লয়ার যখন যায় যে নিজের দল বা নিজেরও সমালোচনা করে কথা বলে, আমরা তো এরকম হরে দরে কশ্যপ গোত্রের মতো রিলিফ পাই না, বা আমাদেরকে 2টা মামলা বেশি 3টা মামলা রিলিফ দিলে বেঞ্চ ভেঙে দেয়া হয়। জি, আমার প্রশ্নটা হচ্ছে লয়ার নিয়ে না, আমার প্রশ্ন হচ্ছে মামলার মেরিট নিয়ে। তার মানে এই মামলাটিতে মেরিটে না গিয়ে আপনি লয়ারের পরিচয়ে গেছেন। একদম। জি, অসংখ্য ধন্যবাদ। আশরাফুল কাছে ভাই, আপনার কাছে একটু আসি। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালুর কথা বললেন কয়েকদিন আগে, 13 ডিসেম্বর। আর এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্সের কথা যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, অর্থাৎ নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য। সেখান থেকে আজকের একটু মন্তব্য একটু বলতে চাই আপনাকে, যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি, একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার MM নাসির উদ্দিন। আপনার কাছে কি এটি বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছে? প্রথমে বলি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কথা বলেছেন। আমাদের ভাগ্য ভালো উনি বলেননি সব প্রার্থীদেরকে অস্ত্র চালানোর ট্রেনিং নিতে হবে, কেননা যতটা দায়সারা মন্তব্য করা সম্ভব এমনও বলতে পারতেন 2-2.5 হাজার প্রার্থী যারা বাজারে আছেন তারা যেন নিয়ম করে অস্ত্র চালানো শেখেন, কেননা এখানে সরকার কোনো ভূমিকায় নাই। যখন হাদির উপরে যারা আক্রমণ করলো তারা তখনও শহরে, তখনও কর্ডন করলে আপনি তাদেরকে ধরতে পারতেন। আমরা পুলিশকে অ্যাক্ট করতে দেখিনি, উপদেষ্টাকে অ্যাক্ট করতে দেখিনি। আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এই উপদেষ্টা ছাড়াও আরও 4 জন লোক আছে, ওখানে সবচেয়ে বেশি উপদেষ্টাদের সংখ্যা সবচেয়ে বেশি, এবং চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারীর সংখ্যাও বেশি। কাজে আমরা তার কোনো রেজাল্ট দেখতে পাই না। ওনাদেরকে ঠিক পুরনো পন্থার মতোই পুলিশ সম্পর্কে তোয়াজ করতে শুনি, এবং যেই পুলিশের সংস্কার ছিল 1 নম্বর ইস্যু, 16 মাসেও তারা সেটি করতে পারেননি। কাজেই পুলিশ এখন কোনো রোলে নাই, বরঞ্চ নির্বাচনের বাতাস বুঝে পুলিশ এখন কোন দিকে পতাকা তুলবে আমরা ঠিক জানি না। এমনও হতে পারে যে যারা সহিংসতা করবে, যারা নাশকতা করবে, পুলিশের লয়ালিটি তাদের দিকেও থাকতে পারে, তাদের নিয়োগ কিন্তু ওই আমলে হয়েছিল। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সরকারের কোনো গ্রিপের মধ্যে নাই, বরঞ্চ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে পরিচালনা করে। আপনি বলছিলেন যে ডেভিল হান্ট ফেজ 2,
এগুলো পোশাকি নাম শুনতে কিন্তু খুব ভাল লাগে, অপারেশন ডেভিল হান্ট, একটা মচমচে মানে আমাদের গোয়েন্দা কাহিনী পড়ার মতো মনে হয়। ডেভিল হান্ট 1-এ কি ঘটেছে, তার রেজাল্ট কি আমরা কিন্তু জানি না। আর যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র অবৈধ অস্ত্র আছে, এবং বারবার সরকার বলেছে যে লাইসেন্সধারী অস্ত্রকেও জমা দিতে হবে, আবার ফেরত নিতে পারবেন, কোনো কিছুর কোনো জবাবদিহিতা নাই। ফলে অস্ত্রগুলো বাজারে রয়েছে এবং আপনার আমার বিরুদ্ধে সেটি ব্যবহৃত হলেও আমি অবাক হব না। কাজেই সরকারে যারা থাকেন তাদের অনেক দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে। প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন এটি আমাকে আরও বেশি অবাক করেছে। দেখুন, আমরা যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন বলি যে নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যাবে, প্রশাসন দলনিরপেক্ষ হবে। এইবারও কিন্তু দলনিরপেক্ষ হওয়ার বিষয় রয়েছে, কারণ আমরা প্রশাসনে বিশেষ একটি দল, একটি দক্ষিণপন্থী দলকে প্রশাসনে ভূমিকা পালন করতে দেখি। অনেক কর্মকাণ্ড দেখে বোঝা যায় তারা নির্বাচনের আগেই ক্ষমতায় চলে যাওয়ার একটা অনুভূতি ভোগ করছেন। কাজেই প্রশাসনকে দলনিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। এখন তার প্রধান যদি, নির্বাচন কমিশনের প্রধান যদি বলেন এটি বিচ্ছিন্ন ঘটনা, পৃথিবীর সব ঘটনাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারবেন। এগুলো যারা বলেন তারা আসলে দায়িত্বহীন উক্তি করেন এবং বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই। দেখুন, আমাদের এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি হচ্ছে 1 নাম্বার সমস্যা। আমরা ওই জায়গাটিতে উত্তরণ ঘটাতে পারিনি। এখন আপনার এক হাদির হত্যাকারীকে আপনি ধরতে পারছেন না, সীমান্ত দিয়ে চলে গেছে কিনা বিজিবি পর্যন্ত প্রেস কনফারেন্স করে, সবাই তার কাজ বাদ দিয়ে টেলিভিশন ক্যামেরা। এরকম পরিস্থিতি ভাই কেন হলো? কারণ আমরা এবার দেখলাম যেটা যে শুটার পালিয়ে গেছে, চালক পালিয়ে গেছে, সেটি বলা হচ্ছে যে জুলকারনাইন সাহেব, তার ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা সেটা জানতে পারছি। এরপরে আমরা আসলে দেশ ছেড়ে পালিয়ে গেছে না দেশের মধ্যে আছে সেটা নিয়ে আসলে পরিষ্কার তথ্য পাচ্ছি না। যদি পালিয়েও যায়, মানে পালিয়ে যায়টা কিভাবে, সেটা আসলে দায়টা কে নেবে? দেখুন, আপনার তো পুলিশ বাহিনী আছে, গোয়েন্দারা আছে, এগুলো তো তাদের কাজ। কিন্তু আমরা ঘটনা ঘটার পরে যেটি দেখতে পাই, রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায় যে ওই এলাকার ক্যান্ডিডেট উনি কি এই খুন চেষ্টার সাথে যুক্ত কিনা। আমরা শুরুতে তাই দেখলাম, তারপরে শুরু হলো রাজনৈতিক বিতর্ক। মানে আমরা রাজনীতির যে চরিত্রটিকে 5ই আগস্ট বা জুলাইতে বর্জন করেছিলাম বা করতে চেয়েছিলাম, সেই চরিত্র আরও ন্যাক্কারজনকভাবে আমাদের জীবনে ফেরত এসছে। একসময় চিহ্নিত শেখ হাসিনা এবং তার গংরা ছিল, এখন আমাদের এমন সব শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, মানে যার কথা আগে ভাবলে আপনি জুলাইতে রাস্তায় থাকতেন না। তারা স্বাধীনতার মাসকে বেছে নিয়েছে ইতিহাস বিকৃত করার জন্য। কাজেই আজকে ইউটিউবার অথবা জুলকারনাইন এদের কথা শুনে আমাদের শুনতে হয় যে হত্যা চেষ্টাকারীরা কোথায় গেছে, পুলিশ কোথায়, তদন্ত কোথায়। এবং এখানে রাজনীতিবিদরা কি একবার মুখ বন্ধ রাখতে পারেন না? এটি কি আগে তদন্ত হতে পারে না? আমরা কি দেখতে চাইতে পারি না যে কে হাদিকে আক্রমণ করার জন্য গেল? আপনি তাতে করে কিন্তু অনেক ক্লু পেতেন যে এটি কি ফ্যাসিস্ট শক্তি, এটি কি প্রতিবেশী দেশ থেকে ট্রেন্ড হওয়া লোক কেউ, নাকি আপনার চেনা শক্তি যে আপনার নতুন ফ্যাসিস্ট হিসাবে বাজারে এসেছে। আমি যখন আগে ট্যাগ দিয়ে দিচ্ছি তখন তো সেটার এই কালচারের কারণে বাংলাদেশে কোনো ঘটনা কোনো দিন মীমাংসিত হয় না, অমীমাংসিত হয়ে থাকে। অপরাধীরা শাস্তি পায় না এবং তারা বাহবা কুড়ায়, কেননা তারা জানে প্রশাসন কিছু। রমিনা, আপনার কাছ থেকে এটা নিয়ে একটু মন্তব্য নেই, কারণ রাজনীতিতে আলোচনা থাকে, সমালোচনা থাকে, পাল্টা বক্তব্য থাকে, মতের মিল থাকে, অমিল থাকে, সেটা আমরা জানি। হাদিকে গুলিবিদ্ধ করার পরপরই আমরা জনাব মির্জা আব্বাসকে দায়ী করে এক ধরনের পরিস্থিতি, অসৌজন্যমূলক আচরণ থেকে শুরু করে নানান ধরনের পরিস্থিতি দেখতে পেয়েছি। এবি পার্টির একজন নেতা ফুয়াদ, তিনি বলেছেন যে ফকির মিসকিন ও বস্তির ছেলেমেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। কারণ তিনি এই কথা কেন বলেছেন? কারণ তিনি হচ্ছে হাদির নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেননি এবং ইনকিলাব মঞ্চের নাম তিনি শোনেননি, এরকম কোনো বক্তৃতার মধ্যে তার কোনো কিছু ছিল। আর সেজন্য ফুয়াদ এরকম একটা মন্তব্য করেছেন। বুঝিনি কি তিনি মন্তব্য করেছেন যে ফকির মিসকিন ও বস্তির ছেলেমেয়েরা এখন বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। এবি পার্টির ফুয়াদ বলেছেন। আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটি করেছেন বা কাকে ইঙ্গিত করে করেছেন, আমি ঠিক জানি না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ঘটনাটা ঘটবার পরপর একদম স্পটে দাঁড়িয়ে জামাত ইন্ডিকেট করলো এটা বিএনপির ঢাকা 8-এর যিনি প্রার্থী মির্জা আব্বাস সাহেবের ঘটনা তিনি করেছেন। এবং আপনি খেয়াল করে দেখুন, প্রায় 1.5 দিন 2 দিন ধরে কিন্তু মির্জা আব্বাসকে ঘিরেই আমরা আলোচনাটা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, 8-এ তো হাদির বাইরে জামাতের প্রার্থী আছে না? আমরা তো শুনতে পাচ্ছি সাদিক কায়েমকে প্রার্থী করা হবে 8 থেকে। তো তাহলে তারা কেন ধরে নিল, কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন? মানে
একটা ঢিলে কতটা পাখি মারা যায় এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। জামাতের চেয়ে ভালো এটা কেউ জানে না। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল, আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই। তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত ঘরানার। এবং এই যে 5ই আগস্টের পর নতুন নতুন মুখ, নতুন নতুন হাঁক ডাক, নতুন নতুন চেহারা, নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না? শুনছি তো। সো এই মানুষগুলো এতদিন মিশে ছিল বিভিন্ন দলে, এখন তারা বেরোচ্ছে। আমার প্রশ্ন হলো, হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী, তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর কন্টেস্ট হবে নির্বাচনে, তার সঙ্গে তো জামাত প্রার্থীরও কন্টেস্ট হবে নির্বাচনে। সো আপনি যদি শুরুতেই বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন, তাহলে কি করবেন? আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন, যেই সময় খুনি পালায় যেতে পারবে। এবং ঠিক তাই হয়েছে এই ঘটনায়। মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই, এবং এটা আবার সরকারও জানে না, এটা জানে হলো আরেকজন সাংবাদিক। তো ইজন্ট দ্যাট ভেরি ইন্টারেস্টিং? আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাসের নামটা ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে, যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায়, মিডিয়ার নজর, কারণ জানে এটা পরে পাল্টাপাল্টি হবে, এবং পাল্টাপাল্টি হয়েছেও। হওয়ার পরে নজরটা অনেকখানি অন্যদিকে ছিল, এই ফাঁকে খুব আরামে খুনি পালিয়ে যেতে পেরেছে। সুতরাং আমাদের বুঝবার তো আসলে বাকি থাকে না, এটা থেকে গেইনার কারা হতে পারে, এটা থেকে লাভবান কারা হতে পারে। আর আমি একটা কথা বুঝি না, যে একদম মুখে মাস্ক টাস্ক দিয়ে ঢেকে যার কোনো রকম কোনো পরিচয় নাই, তিনি যখন একটি বাড়িতে ঢুকে মা মেয়ে দুজনকে হত্যা করেন এবং 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি ইনকম্পিটেন্ট বলতে পারবেন না। দে আর ভেরি কম্পিটেন্ট। তার মানে তারা কোনো জায়গায় তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে, কোনো জায়গায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে না। আমরা দেখতে পাচ্ছি হাদির ঘটনায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করছে না এবং করতে পারছে না। কেন পারছে না? কারা জড়িত, কাদেরকে আড়াল করতে? এইরকম ঘটনা তো সাগররুনির সময় আমরা দেখেছি। 24 ঘন্টার যে আসামিকে ধরার কথা 48 ঘন্টা, সেটা 48 মাস তো বাদ, এর চেয়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে, এখনো ধরা পড়েনি। তো হাদিরটাও আমাকে সেই রকম একটা ফিলিং দিচ্ছে। দর্শক আছেন, তাদের প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি বলছিলাম ঢাকা থেকে জুলফিকার। আমার প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে, বিশেষ করে এই যে ম্যাম আছেন আজকে, যে আসলে সমালোচনার জায়গা হচ্ছে ওইখানে যে বর্তমান সরকারের প্রধানকে, সরকারের প্রধান ডক্টর ইউনূস, এখন সরকার যে প্রত্যেকটা জায়গায় যে ফেল করতেছে, এই যে আইন শৃঙ্খলা বলেন, এই ফেল করলে যাকে ওই দায়িত্বগুলো দিছে, এই যে আপনার হোম বলেন, অ্যাডভাইজার বলেন, বা যারাই গাফিলাতি আছে, তাদেরকে অপসারণ করার ক্ষমতাটা কার? ডক্টর ইউনূসে। উনি কেন করতেছে না সেটা? আমরা কেন অনুরোধ করবো যে আপনি পদত্যাগ করেন? কথা হচ্ছে যে ফেলিয়ার, তাকে ওখান থেকে বাদ দিতে হবে। যারা পারবে সেই জায়গাটা সামলাতে তাদেরকে নিয়োগ দিতে হবে। এইটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাজ। এবং এই যে গোয়েন্দা সংস্থাগুলো যে বিভিন্ন তথ্য দিচ্ছে না গভর্নমেন্টকে, গভর্নমেন্ট কেন সেখানে রদবদল করবে না? কেন আপনার গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক রদবদলটা করবে না? যাদের দ্বারা কাজ হবে। এখন আমি শুধু দোষারোপ করবো পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দায়িত্ব কি তাহলে? উনি কেন যে জায়গাগুলো তো এত থাকার পরেও কেন এগুলো ঠিক করবে না? জানেন যে সামনে প্রশ্নটি পেয়েছে। জি জুলফিকার, আপনার প্রশ্নটি পেয়েছে, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি দাপুনিয়া ময়মনসিংহ থেকে শাহিন আহমেদ বলতেছিলাম। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা হলো ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। গতকালকে নিউজে দেখলাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে মানে এই যে বিকৃত মানে বক্তব্য উনি দিলেন, যে এই ভারতীয় সৈন্যরা নাকি শহীদ বুদ্ধিজীবী করে হত্যা করছে, তারা এখন মানে অন্তর্বর্তী সরকারের সামান্য একটু ক্ষমতা তারা ভোগ করতেছে। এখনই তারা যে অবস্থা, যদি কোনোদিন জামাত ক্ষমতা যায়, দেশের মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন দেশে রাখবে বলে তো মনে হয় না। আর মানে এই যে প্রশ্নটা রুমিন ফারহানার কাছে, আরেকটু বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও কেন তারা মানে নিশ্চুপ এই ব্যাপারে? আশা ভাই, আপনার কাছে আসি। আমাদের প্রথম দর্শক যিনি ছিলেন জুলফিকার, তিনি প্রশ্ন করেছেন